চালু হওয়ার ২ বছরের মাথায় একটি রুটে বন্ধ ঢাকা নগর পরিবহনের বাস। কমেছে বাসের সংখ্যাও। লোকসান দেখিয়ে সরে গেছে বেসরকারি কোম্পানি। এমন পরিস্থিতিতে চালু হচ্ছে আরও ৩ নতুন রুট। বিশেষজ্ঞরা বলছেন, সুফল পেতে নতুন পরিকল্পনার পাশাপাশি বাস মালিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে নিতে হবে কঠোর অবস্থান। রাজধানীর ৩৫০ রুটের অন্তত ২০০০ মালিককে এক ছাতার নিচে এনে চালুর পরিকল্পনা হয় বাস রুট রেশনালাইজেশন। লক্ষ্য গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো। কিন্তু বাস্তবতা হলো ৩ রুটের একটিতে বাস চলছে না। বাকি ২ রুটেও চলছে শুধু বিআরটিসির অল্প কিছু বাস। ২২ নম্বর রুটে কাগজে কলমে হানিফ পরিবহনের ৩০টি বাস থাকলেও বাস্তবে দেখা মেলেনি একটিরও। হানিফ কোম্পানি ওটা ঢাকা নগর ব্যানারে চলতো, হারাম গেট হয়ে যেটা যায় তো ওটা এখন চলে না, শুধু বিআরটিসি চলে। হানিফ বাস এখন আর এখানে চলে না, এটা বন্ধ, টোটালি বন্ধ। অন্য ২ রুটে আরও ৫০টি বাস নামানোর কথা রাখেনি হানিফ পরিবহন। এ বিষয়ে কয়েক দফায় হানিফ পরিবহনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও নানা অজুহাতে এড়িয়ে যায় তারা। লোকসানের অজুহাতে সরে গেছে বেসরকারি পরিবহন, চলছে শুধু বিআরটিসির বাস। তাই সুফল পেতে অনুমোদনহীন বাস বন্ধের দাবি বিআরটিসির। প্রকৃতপক্ষে যদি আপনার খুব এই রুটগুলো পরিচালনা করতে হলে আপনি একক গাড়ি থাকতে হবে। আসলে একক গাড়ি যদি অন্য কোনো গাড়ি চলে আসে, এই কম্পিটিশনের মধ্যে আপনার কম্পিটিশনে চলে যাচ্ছে। আরও নতুন ৩টি রুট চালু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। অনুমোদনহীন বাস বন্ধ, জিপিএস বসানো, ই টিকিটিং বাধ্যতামূলক করা সহ নানা পরিকল্পনার কথা জানায় ডিটিসিএ। ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডে টু ডে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমরা মনিটর করব। মানে এই ইনফরমেশন আমাদের কাছে প্রতিদিন থাকবে এবং আমরা চেষ্টা করছি যে এবার ওই টিকিট কাউন্টিং বা এসে পজ মেশিন আমাদের নিজেদের। ৯ বছরেও ঢাকা নগর পরিবহন সফলতার মুখ দেখেনি। এজন্য বাস মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নীতির কোনো পরিবর্তন করলে চলবে না, এই ধরনের ব্যবস্থাপনা করতে হবে। এখানে ব্যাকট্র্যাক করার কোনো সুযোগ নাই। যারা পরিবহন খাতে আছে, যারা মালিক আছে, নেতা আছে, তাদের একটা বিশাল সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা যদি ভাঙা না যায়, এই ধরনের উদ্যোগ যে হোঁচট খাবে, এটা অনেকটাই স্বাভাবিক আমি বলবো। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ভুলভাবে বাস রুট ফ্র্যাঞ্চাইজিং করার চেষ্টায় উদ্যোগ ব্যর্থ হয়েছে। সফলতা পেতে ভুল সূত্রে নতুন করে পরিকল্পনা করতে হবে। তা না হলে সড়কে শৃঙ্খলা ফেরানোর এই প্রচেষ্টা থেকে যাবে আফসোস হয়েই। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃচ্ছ্রতা সাধনের আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে ইঙ্গিত দিয়ে পরে তা উত্তরণে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুরু হলো পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ই মে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের মানুষই তার মূল প্রেরণা। মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে। গত ১৫ বছরে বদলে যাওয়া বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, করোনা মোকাবিলা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেলেও নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফাঁদে সেই অর্থনীতিতে ধাক্কা লেগেছে। আগামী বাজেট তাই কৃচ্ছ্রতা সাধনের বলেও জানান সরকার প্রধান। এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। এ সময় অর্থনীতিবিদদের দেশের মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে বলেন প্রধানমন্ত্রী। জানান, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে সেটি হবে না। কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। তিনি আরো বলেন, জাতির পিতাকে অসম্মান করতেই ৭৪-এর দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল। দেশে ঋণ খেলাপি সংস্কৃতির সূচনাও সামরিক শাসকদের হাতে। বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়?
তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের এই অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। কোম্পানি যাতে খুলতে পারি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশি বিদেশি কোনো শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ। কাদের বলেন, বিদেশি শক্তির নামে হুমকি দিয়ে লাভ নেই, কারণ জনগণ ছাড়া শেখ হাসিনা কাউকে পরোয়া করেন না। সড়কমন্ত্রী আরও বলেন, নিজেরা নিজেদের শত্রু হলে বাইরের শক্তির দরকার নেই। দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান কাদের। বলেন, শেখ হাসিনা বদলে যাওয়া বাংলাদেশের সাহসী রূপকার। দেশের গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। নিরাপত্তাহীনতা থেকেই সরকার আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। শুক্রবার বিকেলে মালিবাগে কারাগারে থাকা বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন মুঈন খান। পরে তিনি অভিযোগ করেন, সরকারের পায়ের নিচে মাটি নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সরকার আজকে আস্থাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং সেই কারণেই তারা এমন সব গল্প ফাঁদে যে হ্যাঁ আমেরিকা তাদের সমর্থন করছে, আমেরিকার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যগুলো চলছে। আর ব্যবসা বাণিজ্য তো চলবে। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারের ইচ্ছার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্য র্যাবের আচরণে পরিবর্তন আনা এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা। মঙ্গলবার বাংলাদেশ সফর করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার কথা জানায় সরকার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন তথ্য সঠিক নয়। আমরা এই ধরনের সিদ্ধান্ত নেইনি। আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতাকে উৎসাহিত করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা। পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চেইন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর নারী শাখার 2টি জোনের অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে লাইমিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নতুন নারী সদস্য সংগ্রহের জন্য আকিম বম বোয়াংছড়ি ও বান্দরবান সদরে বাসা ভাড়া থাকতেন। এ পর্যন্ত তার মাধ্যমে 3-4 জন নারী কেএনএফে যোগ দিয়েছে। গত 2 এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি এবং আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনার পর অভিযানে নামে যৌথ বাহিনী। সফল অভিযান হচ্ছে এটা, যার প্রেক্ষিতে আমরা নারী সদস্য, মানে প্রথম একজন নারী সদস্যকে আমরা দেখেছি ভিডিওতে যে নারী সদস্য, বাট আমরা এটার প্রুফ আমরা পেয়েছি যে, এবং তাদের হিউজ অ্যামাউন্টের নারী সদস্য রয়েছে। যৌথ বাহিনীর অভিযান এখন চলমান রয়েছে, তো এই অভিযান চলমান থাকবে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকেরা।
প্রচারণায় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে প্রার্থীদের বিরুদ্ধে। এছাড়া রয়েছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। ২১ মে ভোট হবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ারের বিরুদ্ধে তার বড় ভাই সংসদ সদস্য আহমা মুস্তফা কামালের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। আর এক চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলু সংসদ সদস্য আকমা বাহাউদ্দিনের নামে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দলের সেক্রেটারি অথবা সভাপতি যদি আমার সাথে প্রচারণা আরম্ভ করতে ওনাদেরকে কি পরিমাণ হুমকি দামকি দিচ্ছে একটু জিজ্ঞাসা করেন। এখন এই ভোটের ফ্লো দেখে তারা ভোট সিল মারতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না, কেন্দ্র দখল করতে পারবে না। এই জ্বালায় তারা এখন পাগলের মতো আবল তাবল বকছে। রিটার্নিং কর্মকর্তা জানালেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে, বিশেষ কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য আমাদের এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিনেই যাদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে তাদেরকে বিরুদ্ধে জরিমানা করছেন। খুলনার ফুলতলা দিঘলিয়া তেরোখাদায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে বহিষ্কৃত 2 নেতা। আর 3 উপজেলাতেই আওয়ামী লীগের রয়েছে একাধিক প্রার্থী। আমি যখন 85 সালে চেয়ারম্যান হই তখন ওদের জন্ম হয়নি। এই দুইজন কোনোদিন কোনো বড় আকারে কোনো নির্বাচন করে নাই। আর আমি এই উপজেলায় 4 বার নির্বাচিত চেয়ারম্যান। মানুষের যে চাওয়া যে তারা একজন জনপ্রতিনিধি চাই যে মানুষের পাশে দাঁড়াবে, সেই চাওয়ার থেকে নির্বাচনের মাঠে আসা। বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীতে বিএনপি অংশ না নেয় লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেন কেউ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় উপজেলা নির্বাচনে প্রচারণা কেমন চলছে? আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, যেহেতু 21 তারিখে নির্বাচন, সেহেতু একেবারেই শেষ মুহূর্তের যে প্রচারণা, সেই প্রচারণায় ব্যস্ত রয়েছে আসলে খুলনা। যে 3টি উপজেলাতে নির্বাচন হবে দ্বিতীয় ধাপে, সেই 3টি উপজেলাতে খুলনার ফুলতলা উপজেলাতে আমরা যদি বলি, সেখানে ইলেকশন করছেন 4 জন প্রার্থী এবং 4 জনের মধ্যে একজন প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তিনিও ওখানকার খানজানি থানা আওয়ামী লীগের সভাপতি। এবং এছাড়াও এখানে নির্বাচনের প্রতিনিধিরা রয়েছেন বর্তমান চেয়ারম্যান, ফুলতলা উপজেলা চেয়ারম্যানের উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। এই 2জন প্রার্থী তারা করছেন। পাশাপাশি ওখানে একজন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত একজন সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের নেতা, তিনি নির্বাচন করছেন। এবং প্রার্থীদের পক্ষ থেকে আসলে আচরণবিধি লঙ্ঘনের জন্য নানাবিধ পাল্টাপাল্টি অভিযোগ আছে। তারা বলছেন যে যেখানে তাদের কর্মী এবং সমর্থকদের অন্য প্রার্থীর সমর্থকরা তারা হামলা করছেন, বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে যেসব ধরনের মাইকিং ব্যবহার এবং নির্বাচনের অফিস ব্যবহার করার জন্য যে ধরনের নীতিমালাগুলো রয়েছে, সেই নীতিমালাগুলো বাস্তবায়ন হচ্ছে না। এই পাল্টাপাল্টি অভিযোগগুলো প্রার্থীদের ভিতরে রয়ে গেছে। এবং আমরা এই বিষয়ে যখন খুলনা এই উপজেলার প্রথম দ্বিতীয় ধাপের নির্বাচনের উপজেলার রিটার্নিং কর্মকর্তা, তার সঙ্গে আমরা যখন কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে তারা আসলে আচরণবিধি নিয়ন্ত্রণের ব্যাপারে প্রার্থীদেরকে যেমন তারা সচেতন করেছেন, পাশাপাশি তাদের কিছু ভিজিলেন্স টিম আছে, যে টিমগুলো তারা এই নির্বাচনী এলাকাগুলোতে তারা পরিদর্শন করছে। যখনই কোনো আচরণবিধির মতো ঘটনা তাদের নজরে পড়ছে বা কোন ধরনের অভিযোগ তারা আসছে, তারা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন। এছাড়া উপজেলা নির্বাচনের আসলে এখন একেবারেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। কেন্দ্রগুলো এখন প্রস্তুত করা হয়ে গেছে এবং কোন কোন কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্নিত করা হয়েছে। এবং দ্বিতীয় ধাপে খুলনার যে 3টি উপজেলা নির্বাচন হবে, সেই 3টি উপজেলায় প্রায় 60% কেন্দ্রকে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে রিটার্নিং কর্মকর্তারা। এবং আগামী 21 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন এবং ভোটারদের উপস্থিতির মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রিটার্নিং কর্মকর্তা এবং প্রার্থীরা তারা আশা করছেন। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। শরিয়া ভিত্তিক আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখায় নগদ টাকা সংকটে দুর্ভোগে পড়েছেন গ্রাহকেরা। প্রতিদিন গ্রাহকেরা টাকা তুলতে এসে হতাশ হয়ে ফিরছেন খালি হাতে। এতে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে। ব্যাংক কর্মকর্তারা বলছেন এ সমস্যা সাময়িক। মৌলভীবাজার শহরের কোট রোডে অবস্থিত আইসিবি ইসলামী ব্যাংকের শাখায় গত রমজান মাস থেকে নগদ টাকা সংকট দেখা দিয়েছে। ফলে সর্বোচ্চ 10,000 টাকার বেশি উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। প্রতিদিন এই শাখায় 20 লাখ টাকার বেশি চাহিদা থাকলেও এর 1/3 গ্রাহকদের বুঝিয়ে দিতে ব্যর্থ শরিয়া ভিত্তিক এই ব্যাংকটি। গত সপ্তাহে গ্রাহকদের বলা হয়েছিল রোববার থেকে এই সংকটের সমাধান হয়ে যাবে, তবে তা হয়নি। একটা সেভিংস অ্যাকাউন্ট এবং একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট,
কিন্তু আমাদের 2 থেকে আমরা এখন পর্যন্ত কোনো টাকা উঠাতে পারছি না। 2-3টা ডেট দিছিল, বলছিল ঠিক হয়ে যাবে 2-3টা ডেটের ভিতরে, এগুলো ঠিক হচ্ছে না। 15 দিন হয়ে গেছে চেক এটা ধরে গেছিলাম, ব্ল্যাঙ্ক চেক, যে তারা কত অ্যামাউন্ট দিব, আজকে তারা 2000 টাকা দেয়। কেন্দ্র থেকে ব্যাংকের এই শাখায় টাকা না পাঠানোয় এই পরিস্থিতি দেখা দিয়েছে। সাময়িক এই সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশা শাখা প্রধানের। কিছু লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে, ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আর কাস্টমার টাকাও আমরা দিচ্ছি প্রতিদিনই, সমস্যাটা বেশি দিন থাকবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সাল শেষে ব্যাংকটিতে 1823 কোটি টাকার মূলধন ঘাটতি দেখা দেয়। একই সঙ্গে 790 কোটি 4 লাখ টাকা বিতরণ করা ঋণের 87% খেলাপিতে পরিণত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে পতেঙ্গায় 4 পথচারীকে চাপা দিয়ে লরি পাশে প্রজাপতি পার্কের পুকুরে পড়ে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। শুক্রবার রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় লরিটি লিংক রোড থেকে বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় সেটি উল্টে পার্কের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত 3 জনকে উদ্ধার করে। 2 জনের অবস্থা গুরুতর হয়, তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। পরে তল্লাশি চালিয়ে পুকুর থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় লরি চালককে আটক করেছে পুলিশ। আমি কি করছি, জামাটা আমার খুলে ওই পাশের থেকে একটা উদ্ধার করছে। ইয়ার পরে ওদিক থেকে ফারুক ভাই নামছে, তারপরে মহিলা একটা ছিল, আমার বাচ্চা লাস্টে মহিলারা উদ্ধার করছি। উদ্ধার করার পরে এরপরে আরেকটা বাইক করছে। আমরা ছেলে বলে যা আছে আমরা এখানে সবাইকে নামাই দিছি, ওইখান থেকে 4 জনকে উদ্ধার করে। এখানে একটা দ্রুতগামী লরি এই যে পথচারীদের উপরে এক পরিবার 5 জন উঠে যায়। উঠে যাওয়ার পরে 3 জনকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4 কোটি 60 লাখ টাকা মূল্যের প্রায় 4.5 কেজি স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর গোয়েন্দা পুলিশ। স্বর্ণ চোরাচালানের দায়ে এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকারের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল 9:30টার দিকে শারজাহ থেকে ঢাকায় আসা ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী মোহাম্মদ শহীদ মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তিনি পরে থাকা 16 পিস পোশাকের আড়ালে রাখা স্বর্ণগুলো উদ্ধার করা হয়। পরে চোরাচালানের অভিযোগে তাকে আটক এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। সর্বনিম্ন গতি 20 MBPS নির্ধারণ করে এবছরে আসছে নতুন ব্রডব্যান্ড নীতিমালা। একথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। 2 বছরের মধ্যে দেশের 3য় সাবমেরিন কেবল স্থাপন করা হবে বলেও জানান তিনি। ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন স্লোগানে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ দিবসের আয়োজন। এতে অবমুক্ত করা হয় স্মারক ডাক টিকিট। মাননীয় প্রতিমন্ত্রী আমাদের খুদে ডাকপিয়নদের হাতে তুলে দিচ্ছেন আমাদের ডাক টিকিট উদ্বোধনী খাম। সংশ্লিষ্টরা জানান, দেশের সব ইউনিয়নেই অপটিক্যাল ফাইবার সেবা পৌঁছেছে। দুর্গম 117টি ইউনিয়নে ইন্টারনেট সেবা দিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। তবে সার্বিক উন্নয়ন নিশ্চিতে প্রযুক্তি খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান বক্তাদের। এই সমস্ত যেগুলো রিয়েলি টেকনিক্যাল ব্যাপার, এই সমস্ত থেকে পলিটিক্স বাইট করে জনগণের যে স্বাভাবিক মার্কেট আছে, মার্কেট ড্রিভেন যদি হয়, তাহলে এই সেক্টর আরো সমৃদ্ধ হবে। আমরা চাচ্ছি প্রত্যেকটি বাড়ি এবং প্রত্যেকটি ঘর পর্যায়ে, সেটা যতই প্রত্যন্ত অঞ্চল হোক, যতই দুর্গম এলাকা হোক, আমরা প্রত্যেকটি মানুষকে রিচ করতে চাচ্ছি বাংলাদেশে। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তির উপরও জোর দেন বক্তারা। এই ক্লাইমেট চেঞ্জকে ঠেকাতে না পারি, তাহলে কিন্তু আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের পাওয়ার সেক্টরে অনেক ধরনের ইনোভেশন আমাদের। এদিকে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করার আশ্বাস দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। জানান, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা আইন ও ব্রডব্যান্ড নীতিমালার কথা। 2024 সালে আমরা নতুন ব্রডব্যান্ড পলিসি ঘোষণা করব, যেখানে অন্তত পক্ষে 20 মেগাবিটকে আমরা ব্রডব্যান্ড হিসেবে ঘোষণা করব, যাতে এর নিচে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি কেউ দিতে না পারে। অনুষ্ঠানে নেটওয়ার্কিং অবকাঠামো বিষয়ে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের মধ্যে সমঝোতা সই হয়।
ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের কল্যাণে নেয়া রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইস প্রকল্পের আওতায় করোনায় কর্মহীন 2 লাখ প্রবাসীকে আর্থিক সহ নানা ধরনের সুবিধা দিচ্ছে সরকার। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় নেয়া এ প্রকল্পের আওতায় 2015 সালে থেকে বিভিন্ন সময় দেশে ফেরা প্রবাসীদেরও ডেটাবেস তৈরি হচ্ছে। অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 3 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে 2021 সালে। বিশ্বব্যাংক এই প্রকল্প বাস্তবায়নের টাকা দিয়েছে 425 কোটি আর সরকার দিয়েছে 2 কোটি 30 লাখ টাকা। উদ্দেশ্য করোনায় কর্মহীন 2 লাখ প্রবাসীকে নগদ সহায়তা, তাদের দক্ষতার সনদ প্রদান, প্রশিক্ষণ ও অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করা। ইতোমধ্যেই এই প্রকল্পের আওতায় করোনায় কর্মহীন 5,500-এরও বেশি প্রবাসীকে নগদ 13,500 টাকা করে দেয়া হয়েছে। কর্মহীনদের জন্য আরো বরাদ্দ রাখা হয়েছে 170 কোটি টাকা। প্রথম দুবাই গেলাম, দুবাই থেকে মারটার খেয়ে এসে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে গেলাম উজবেকিস্তান থেকেও মার খেয়ে আসলাম, মার খেয়ে আসার পরে গেলাম মালয়েশিয়ার করোনার টাইমে। ওখানে কিছুদিন কাজ করার পরে কোম্পানি আমাদেরকে ফেরত পাঠায়। করোনাকালীন কোম্পানি আমাকে ফেরত পাঠায় এবং এখানেও আমি 4 বছর ধরে বেকার এবং সরকার আমাকে 13,500 টাকা অনুদান দিয়েছে। প্রবাসী কল্যাণ থেকে সরকারে 13,500 টাকা দিয়েছে, এটাই আমরা চলতেছি এখন বর্তমানে একদম বেকার অবস্থা। প্রবাসীদের ডাটাবেস তৈরির পাশাপাশি কর্মহীন প্রবাসীদের কল্যাণে নেওয়া আরো উদ্যোগের কথা জানান প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডাটাবেস তৈরি করার মাধ্যমেই তাদেরকে আসলে সমাজের মূল স্রোতধারায় যারা বিদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করেছে তারা দেশে আসার পরে যেন সমাজের সাথে, পরিবারের সাথে, দেশের সাথে তারা যেন একত্রিত হয়ে কাজ করতে পারে। এই রেইস প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো তাদেরকে পুনঃ একত্রীকরণ করা। 30টি ওয়েলফেয়ার সেন্টারের পাশাপাশি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন সংস্থা এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। প্রকল্পটি শেষ হচ্ছে আগামী বছর 30 জুন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ইউক্যালিপটাস বা আকাশমণি নয়, দেশি গাছে সম্ভব দ্রুত বনায়ন। উদাল, ছাতিম, জারুল এমনকি কাঠবাদাম গাছও দেয় দ্রুত সবুজ আচ্ছাদন। আসছে বর্ষায় গাছ লাগানোর ক্ষেত্রে তাই এসবে প্রাধান্য দিতে বলছেন গবেষকেরা। উদাহরণ হিসেবে বলছেন হাতের ঝিলের কথা, দিচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় নীতিমালাটি দ্রুত করার পরামর্শও। ইট কাঠে নগর গড়তে কাটা পড়ছে গাছ। দেশে এখন বনায়নের ঘাটতি প্রায় 15%। এতে দিন দিন বাড়ছে গরমের তীব্রতা। এ অবস্থায় দ্রুত সবুজায়নের পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। এর জন্য লাগাতে বলছেন দ্রুত বর্ধনশীল দেশি গাছ। তেমনই একটি গাছ উদাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান অনুষদ লনে প্রায় 2 বছরে ঝাঁকড়া হয়েছে ডালপালা। 3 বছরেই 10 ফুট ছাড়িয়েছে এই ছাতিমের উচ্চতা। এমন দ্রুত বড় হয় শাল, কাঠবাদাম, পলাশসহ বেশ কিছু গাছ। মিন্টো রোড ও হেয়ার রোডে আছে জারুল পাদকের সারি। ব্রিটিশ উদ্যানবিদ লুইস পাডলকের পরিকল্পনায় রমনাতে হয় প্রথম নগর উদ্যান। তাঁর দেখানো পথকে মডেল ধরা হলেও এখানে লাগানো হয়েছে অসংখ্য মেহগনি। উদাল, হ্যাঁ, আমরা এখানে একটা গাছ লাগিয়েছি, 1 বছরে আমাকে ছাড়িয়ে গেছে। আমাদের চাপালিশ খুব দ্রুত বড় হয়ে যায়, জাম, তারপরে আমাদের তুল, আমাদের কদমগুলো, এই যে কদমের কয়েকটা জাত আছে, সেটা লাগালে দ্রুত বেড়ে যায়। তারপরে করই, তো এই জাতীয় গাছগুলো তো আমাদের এখানে আছে, সেগুলো লাগালে তো খুব দ্রুত বাড়ে। অল্প সময় সবুজায়নের বড় উদাহরণ হাতের ঝিল। 7 থেকে 8 বছরেই হয়েছে দেশি গাছের বনায়ন। লাগেনি ইউক্যালিপটাস বা আকাশমণির সহায়তা। হাতের ঝিলে যদি 6 বছরে বিশাল ছায়া সম্বলিত গাছের ছায়া সম্বলিত জায়গা তৈরি করা সম্ভব হয়, তবে অবশ্যই এই নগরী কেন, বাংলাদেশের প্রতিটি নগরী, প্রতিটি বসত অঞ্চলকে এভাবে সাজানো সম্ভব। সবুজায়ন নীতিমালা তৈরি করা এবং একই সঙ্গে তার বাস্তবায়নের কৌশলপত্র তৈরি করেই কাজটা করা। এদিকে জাতীয় নীতিমালা করে সারা দেশে বৃক্ষরোপণের নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। রাজধানীসহ সারা দেশে কী পরিমাণ জায়গায় সবুজ ও জলাধার নিশ্চিত করা হবে তা নিয়ে একটি মহাপরিকল্পনা করছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এর বাস্তবায়নে থাকছে রাজুক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাজার মূল্যের চেয়ে 1.5 গুণ বেশি দাম পেলেও সরকারের কাছে ধান বিক্রিতে চাঁদপুরের কৃষকদের মাঝে অনীহা দেখা দিয়েছে। অ্যাপসের মাধ্যমে আবেদন করতে না জানা, পরীক্ষার ঝামেলা সহ নানা বিষয়কে কারণ হিসেবে তারা তুলে ধরছেন। খাদ্য অধিদপ্তর বলছে, কৃষককে সচেতন করতে তারা নানামুখী চেষ্টা করছে। কৃষক উদ্বুদ্ধ না হলে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চাঁদপুরে এবার ৬,১০৬ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। দাম ধরা হয়েছে ১২৮০ টাকা মন। এদিকে বাজারে ধানের দাম ৮০০ থেকে ৮৫০ টাকা মন। এরপরও সরকারের কাছে ধান বিক্রিতে অনীহা দেখাচ্ছেন কৃষকরা। তারা বলছেন, অ্যাপসের মাধ্যমে আবেদন করতে না জানা, পরিবহন খরচ, পরীক্ষার ঝামেলা, টাকা পেতে দেরি হওয়া, এইসব কারণে তারা সরকারি গুদামে ধান দেন না। আমরা এই সম্বন্ধে বুঝি না, ধান বিক্রি করতে পারি না আর কি, না জানার কারণে। ধান শুকাইছি, শুকিয়ে নিয়ে আবার দিছি, দেওয়ার পরে ব্যাংকে টোকেন দিছে, ব্যাংকে গেছি, টাকা নাই, আমরা ফান্ড প্লেস হয় না, আমরা পরে এসে টাকা নিয়ে ধান হয়। যদি মোটামুটি যে পরিষ্কারটা করি, ওই পরিষ্কার যদি এমনি ধান নেই, তাহলে দেখা যাচ্ছে কৃষকও কিছু লাভবান হইব আর কৃষকে কিছু পাইব। জেলায় এরই মাঝে অ্যাপসের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে। তবে আগের অভিজ্ঞতা থেকে খাদ্য অধিদপ্তর বলছে, লটারি শেষে যেসব কৃষক নির্বাচিত হন তাদের কাছে লক্ষ্যমাত্রার ১০ ভাগ ধানও থাকে না। এদিকে কৃষি বিভাগ বলছে, গুদামে ধান দিতে তা ভালোভাবে শুকাতে হবে। উপজেলা পর্যায়ে দপ্তর যেগুলো আছে, উপজেলা খাদ্য দপ্তর থেকে বা এলএসডি সহ এগুলো আমরা লিফলেট বিলি করি এবং মাইকিং করি, যাতে আমাদের সরকারের এই যে খাদ্যশস্য সংগ্রহ টার্গেটটা আমরা ফুলফিল করতে পারি। এটাই আমরা প্রতি বছর করে থাকি। ধান প্রদানের পূর্বে উপযুক্ত পরিবেশে ধানকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে খাদ্য গুদামে নিলে আর্দ্রতার কোনো সমস্যা না হয়, এবং ধান পরিষ্কার করে যাতে ধান সরবরাহ করে, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। তাদের হাতে ধান থাকা অবস্থায় সংগ্রহ অভিযান পরিচালনার দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, কৃষকেরা অ্যাপস ব্যবহারে অপারগতা সহ যে সকল সমস্যার কথা বলছেন, সেগুলো সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, কৃষি বিভাগ বা খাদ্য অধিদপ্তর কোনো সহযোগিতা করছে কিনা এ বিষয়ে? জি, চাঁদপুরে কৃষকরা যে অ্যাপসে ধান বিক্রির বিষয়টা অনীহা জানাচ্ছে গত 2 বছর ধরে, কিন্তু জেলা যে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেইটা কিন্তু লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পারেনি, এবং গতবার একজনও কিন্তু সদর উপজেলায় যে অ্যাপসে আবেদন করতে পারেনি। বিভিন্ন উপজেলা থেকে করলেও সেই লক্ষ্যমাত্রা পুষতে পারেনি। এবার কিন্তু 5টি উপজেলা থেকে অ্যাপসে ধান প্রায় 4000 মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। তার দ্রব্য দাম ধরা হয়েছে 1280 টাকা মন। কিন্তু পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু মাঠ থেকে কৃষকদেরকে কাছ থেকে 800 থেকে 900 টাকার মধ্যে ধান ক্রয় করে নিচ্ছেন। এটি কিন্তু সরকারের যে বেঁধে দেওয়া যে দাম রয়েছে সেটা থেকে কিন্তু কৃষকরা 300 থেকে 400 টাকা কমে ধান বিক্রি করছেন। এখন কৃষকরা বলছেন যে তারা অ্যাপসের যে ব্যবহার সেটি জানেন না, এবং সেটি করতে গেলেও যারা যারা করছেন তারা বলেছেন হয়রানির কথা, ধানের যে আর্দ্রতার বিষয় আছে সেটা পরিমাণ মতো পাচ্ছেন না, এবং বিভিন্ন কৌশলে তাদেরকে পাশ কাটিয়ে কর্মকর্তারা ধান ক্রয় করছেন বলেও কিছু কৃষক অভিযোগ জানিয়েছেন। এছাড়া খাদ্য অধিদপ্তরের তারা বলছেন যে যদি ধানের আর্দ্রতা এবং শুষ্ক না থাকে তাহলে কিন্তু তারা খাদ্য গুদামে ধান দিয়ে চাউল পরিমাণ মতো চাউল উৎপাদন করতে পারছেন না। এই কারণে তারা কৃষকের ধানটাকে পরিপাটি করে কিন্তু তারা নিতে চাচ্ছেন। এখন কৃষকরা চাচ্ছেন সহজে যেন তারা সরকারের কাছে বিক্রি করতে পারেন সেই ব্যবস্থা করা। আর কৃষি অফিস বলছে আমরা এবার কিন্তু অ্যাপসে যে আবেদনটা যে পরিমাণ আরো বাড়ানোর, সংখ্যা বাড়ানোর তারা চেষ্টা করছেন। তারা ইউনিয়ন পর্যায়ে যে উপসহকারী রয়েছেন তারা প্রত্যেকটা কৃষকের সাথে কথা বলে অ্যাপসে আবেদন প্রক্রিয়া করছেন। আমরা জানি যে চাঁদপুরের 5টি উপজেলার মধ্যে চাঁদপুর সদর এবং ফরিদগঞ্জ, কচুয়া এবং যে মধ্যবর্তী শাহরাস্তি 5টি উপজেলা থেকে অ্যাপসে ধান ক্রয় করবেন এবার প্রায় 4000 মেট্রিক টন। কৃষকদের এই প্রত্যাশা আগামীতে তারা যেন সহজলভ্যেই সরকারের কাছে ধান ক্রয় করতে, বিক্রি করতে পারেন, সেটির ব্যবস্থা করা। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বেনাপোল স্থলবন্দর দিয়ে 5 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ভারতের লোকসভা নির্বাচন এবং বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, 18, 19 ও 20 মে ভারতের লোকসভা নির্বাচন, 21 মে যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং 22 মে বুদ্ধ পূর্ণিমার কারণে ছুটি থাকবে। তবে 21 তারিখ সকাল থেকে দুদেশের মধ্যে যাত্রী পারাপার শুরু হবে। 23 মে থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিক হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবি আদায় করেই ঘরে ফিরতে চান আন্দোলনকারীরা। হামলা মামলার মাধ্যমে দাবি আদায় থেকে সরানো যাবে না বলে জানিয়েছেন তারা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এসব কথা জানান 35 প্রত্যাশীরা। বলেন, আজ পর্যন্ত কোনো ছাত্র আন্দোলন বিফলে যায়নি। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করে ঘরে ফিরতে চান তারা। 12 বছর ধরে আন্দোলন চলছে জানিয়ে তারা বলেন, কোনো অদৃশ্য শক্তির কারণে দাবি বাস্তবায়ন হচ্ছে না। 29 এপ্রিল জনপ্রশাসন মন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর সুপারিশের পর 11 মে থেকে আবারও আন্দোলনে নামেন 35 প্রত্যাশীরা। জনপ্রশাসন মন্ত্রী বরাবর আমাদের যে চিঠি রয়েছে আপনি জানেন, সেই চিঠিতে বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট 38 জন সুপারিশ করেছে। আজকে বলতে চাই, যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যেখানে আইন পাশ হয়, তারা যদি সুপারিশ করে তাহলে কোন দেওয়ালের কাছে এই দাবিটি আটকা রয়েছে। করের আওতায় আসছে পুঁজিবাজারে বড় ব্যক্তি বিনিয়োগকারীরা। আসছে বাজেটে শেয়ার বাজারে লেনদেন মুনাফা বা ক্যাপিটাল গেইনে 15% আয়কর আরোপ করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে মূলধনী আয় 40 লাখের কম হলে কর দিতে হবে না। পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদের আয়কর দিতে হয় না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই করের হার 10%। তবে আগামী অর্থ বছর থেকে ব্যক্তি বিনিয়োগকারীর লাভের উপর কর বসানোর উদ্যোগ নিচ্ছে এনবিআর। আইএমএফ এর পরামর্শে এই কর আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। 2015 সালের এসআরও এর মাধ্যমে ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং ডিবেঞ্চারগুলোর ক্যাপিটাল গেইন থেকে কর প্রত্যাহার করা হয়েছিল। আগামী অর্থ বছর থেকে ব্যক্তি বিনিয়োগকারীদের লাভ 40 লাখের বেশি হলে 15% কর দিতে হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে অর্জিত মুনাফার উপর এই কর বসানো হবে। এটি হলে পুঁজিবাজার আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের পুঁজিবাজার কিন্তু একটা নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তো সেটার উপরে যদি আরেকটা করের বাড়তি বোঝা প্রয়োগ করা হয় তাহলে সেটা আরো নেতিবাচক হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক্ষেত্রে চিন্তার কারণ নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে নানামুখী সংকট থাকায় এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক চাপ বাড়াবে। ট্যাক্সের ডাইরেক্ট ইম্প্যাক্টটা ক্ষুদ্র বিনিয়োগকারীর উপর পড়বে না, যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইনকামের পরিমাণ, আয়ের পরিমাণ 40 লাখ টাকার উপরে হওয়ার কোনো কথা। যদি শেয়ার মার্কেট থেকে তাদের বিনিয়োগ তারা উইথড্র করে নেয়, তাইলে বিক্রির চাপ বাড়ার কারণে শেয়ার বাজার যেই ভাবে নিচের দিকে যাচ্ছে দাম, এটাকে আসলে উপরের দিকে আনার কোনো সুযোগ আমি দেখছি না। নতুন করে কর আরোপ করা হয়, সেটার ইম্প্যাক্ট তো নেগেটিভ হবে, এবং সবচেয়ে বড় যেটা হবে যে এটা মাধ্যমে কত টাকা এনবিআর কালেক্ট করবে সেটা আমি শিওর না, খুব একটা বেশি হবে না, বাট এতে মনস্তাত্ত্বিক আপনার নেতিবাচক প্রভাবটা বেশি পড়বে। আসছে বাজেটেও শর্ত সাপেক্ষে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, তবে সব খাতে নয়। উৎপাদনশীল খাতের সঙ্গে জড়িত পুঁজিবাজারের তালিকা বহির্ভূত শিল্পের কর কমানো হচ্ছে। এই জাতীয় কোম্পানির কর 27.5% থেকে কমিয়ে 25% করা হচ্ছে। বাকি সব খাতের কর অপরিবর্তিত থাকছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।